হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে। আজকে চ্যাপ্টার হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, মানে কৃষি খাতে আয়। তো কৃষি খাতে আয় আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। জাতীয় বিশ্ববিদ্যালয় এই কৃষি খাতে আয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে কৃষি খাতের আয় নির্ণয় করব। 2 নম্বর ফরম্যাটটা হচ্ছে বিনিয়োগ ভাতা নির্ণয় করব। 3 নম্বর ফরম্যাট হচ্ছে কর দায় নির্ণয় করব। মূলত এই তিনটা পার্ট মিলাই হবে পার্ট সি এর একটা প্রশ্ন। আর যদি এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে প্রশ্ন হয় তাহলে শুধুমাত্র ফরম্যাট 1 কি আসবে, কৃষি খাতে আয় নির্ণয় করা। তাও যদি পার্ট সি তে আসে তাহলে তিনটা খাত মিলায় একটা প্রশ্ন হবে, আর যদি পার্ট বি তে আসে তাহলে একটা প্রশ্ন হবে। এখন এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। 2018 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে একটা প্রশ্ন দিছে। 19 সালে কোনো প্রশ্ন হয় নাই। 20 সালে পার্ট বি তে একটা প্রশ্ন দিছে। 21 সালে পার্ট বি তে একটা প্রশ্ন, পার্ট সি তে একটা প্রশ্ন দিছে। 22 সালে পার্ট বি তে একটা প্রশ্ন দিছে। 23 সালে পার্ট বি তে একটা প্রশ্ন দিছে। তোমরা যারা আসো তোমরা পরীক্ষা দিবে 2024-এ। তো 2024 সালে পরীক্ষা হবে 2022 সালে অনুরূপ। তো যেহেতু 2022 সালে এখানে পার্ট বি তে একটা প্রশ্ন এসে, 2024 সালে এখানে পার্ট বি তে একটা প্রশ্ন আসবে, এবং ভাগ্য যদি ভালো থাকে তাহলে পার্ট সি তেও একটা প্রশ্ন আসবে। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে পার্ট বি। যদি ভাগ্য ভালো থাকে পার্ট সি তে এখান থেকে আমরা পাইতে পারি। তবে পার্ট বি অথবা পার্ট সি তে যে কোনো একটা প্রশ্ন এখান থেকে 100% থাকবেই, নয় পার্ট বি অথবা পার্ট সি। আমার কথা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আমরা এই কৃষি খাত আয় যে নির্ণয় করব এর বেসিক নিয়ে আলোচনা করি। বেসিক আলোচনা করব, এরপর আমরা দুই একটা অঙ্ক করব। শুরুতেই কৃষি আয় কি লেখা আছে, কৃষিকার্যে ব্যবহৃত ভূমি হতে যে আয় পাওয়া যায় তাকে বলা হয় কৃষি আয়। এখন তোমরা যারা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছো, তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালে পরীক্ষার্থী। এই 24 সালে পরীক্ষার্থীর জন্য আমাদের এই কৃষি খাতে আয় নমুনাটা হবে, প্রথমে দিতে হবে করদাতার নাম, অর্থাৎ যার অঙ্ক করব তার নাম এখানে লিখবো। এরপরে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য তোমাদের জন্য এই আয় বর্ষ এবং কর বর্ষ হচ্ছে ফিক্সড। তোমাদের জন্য আয় বর্ষ হচ্ছে 2023 2024, আর কর বর্ষ হচ্ছে 2024 2025। এখন আয় বর্ষ কি, যে বছর আয় করা হয় তাকে বলা হয় আয় বর্ষ, আর আয় বর্ষ ঠিক পরের বছরকে বলা হয় কি, কর বর্ষ। তাহলে আয় বর্ষ কর বর্ষ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য কি বলো দেখি? এই দুইটা আয় বছর বর্ষ কি, 2023-24, কর বর্ষ 2024-25। এই দুইটা কিন্তু ফিক্সড। তাহলে প্রথমে ফিক্সড। করদাতার নাম লিখবো, এরপর আয় বর্ষ কর বর্ষ লিখবো, এরপর লিখবো কৃষি খাতের আয় নির্ণয়। এখন কৃষি খাতে আয় নির্ণয়ের জন্য আমরা একটা ছক করবো। ছকের তিনটা কলাম। প্রথমে লিখবো আয়ের খাত ও বিবরণ, এরপরে টাকা টাকা। তো আমরা লাস্ট ক্লাসে করছিলাম হচ্ছে ভাড়া হতে আয়, তার ধারা ছিল কত থেকে কত বলো দেখি? 35 থেকে 39। 35 থেকে 39। আর আজকে আমরা করব কৃষি খাতের আয়, যার ধারা হচ্ছে 40 থেকে 44। তো কৃষি খাতে আয়ের ক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে যেটা মনে রাখতে হবে, এর ধারা হচ্ছে 40 থেকে 44। আর কোনো কিছু মনে রাখো বা না রাখো। তাহলে কৃষি খাতের ধারাটা কত একটু বলো তো দেখি সবাই? 40 থেকে 44। ওকে, 40 থেকে 44। ওকে, এবার আমরা আসি এই কৃষি খাতে আয় নির্ণয় করার জন্য আমাদের দুইটা ধাপে কাজ করতে হবে। প্রথমেই কৃষি খাতে আমরা আয় নির্ণয় করব, এবং এই আয় থেকে আমরা ব্যয়গুলি বাদ দিব। এখন কৃষি খাতে আয়গুলি কি কি এখন মনে রাখবেন, কৃষি খাতে আয়ের মধ্যে সর্বপ্রথম যে আয়টা আছে তার নাম হচ্ছে ফসল বিক্রয়। সর্বপ্রথম যে আয় তার নামটা কি বলতো দেখি? ফসল বিক্রয়। ফসল বিক্রয়। এখন আমরা সবাই কৃষকের ছেলেমেয়ে, আমরা জানি যে ফসল কোনটা কি। তারপরে এখানে আমাদের এখানে নাম দিয়ে আছে ফসল কি কি, যেমন ধান, পাট, গম, ভুট্টা, ইখু, আখ এবং অন্যান্য শস্য বিক্রয় থেকে আয়। এই সবগুলো হচ্ছে ফসল বিক্রয়, অর্থাৎ ফসল রিলেটেড যা আছে সবকিছু আমরা ফসল বিক্রয়ের মধ্যেই ঢুকাবো। ঠিক আছে? তাহলে ফসল বিক্রয় কি কি? ধান, পাট, গম, ভুট্টা, ইখু, আখ এবং অন্যান্য শস্য বিক্রয় থেকে আয়। এগুলা সবগুলো আমরা কিসে দিব? ফসল বিক্রয়ের মধ্যে দিব। এখন কৃষি আয় যে শুধুমাত্র ফসল বিক্রয় তা কিন্তু না, কৃষি খাতে অন্যান্য আয় আছে। যেমন কি কি?
প্রথম 2 নাম্বার যে আয় তার নাম হচ্ছে রাবার বাগানে আয়। এখন রাবার বাগান আয়ের ক্ষেত্রে একটা কথা আছে, রাবার বাগান আয়ের মোট আয়কে আমরা দুইটা পার্টে ভাগ করব, একটা 60%, একটা 40%। রাবার বাগান আয়ের 60% আয়কে আমরা কৃষি খাত আয় হিসেবে গণ্য করব, আর বাদ বাকি 40% আয়কে আমরা ব্যবসা খাত হিসেবে গণ্য করব। আমি কথাটা কি বলছি একটু বলো তো দেখি। চা বাগান আয়ের কত পার্সেন্ট কৃষি করব? 60% হচ্ছে কৃষি খাতে আর 40% ব্যবসায়ের জন্য। ব্যবসায়ীর জন্য। ওকে। চা বাগান যেরকম, রাবার বাগানের ক্ষেত্রে সেম জিনিস, যে 60% আমরা কৃষি আয় দেবো, বাদ বাকি 40% মধ্যে কি ব্যবসা খাতে আয়। ঠিক আছে? তার মানে যদি চা বাগানের আয় যদি 10,000 টাকা থাকে, আমরা কৃষি খাতের মধ্যে কত টাকা আনবো? 6,000 টাকা। 6,000 টাকা। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আয়ের মধ্যে আমরা তিনটা আইটেম বললাম, এক ফসল বিক্রয়, দুই চা বাগানের আয় 60%, রাবার বাগানের আয়ও 60%। 4 নাম্বার আয় যেটা, সেটা হচ্ছে চিনি শিল্পের আয়। এই চিনি শিল্পের আয়ের ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ইখুর বাজার মূল্য, অর্থাৎ ইখু মানে আখের যে বাজার মূল্য লেখা থাকবে, ওই বাজার মূল্যকে আমরা চিনি শিল্প আয় হিসেবে গণ্য করব। এরপরে তামাক শিল্প আয়ের ক্ষেত্রে তামাক পাতার বাজার মূল্য, এটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে, আপনাকে টেনশন করার কোনো কারণ নাই। তাহলে চিনি শিল্পের আয়, তামাক শিল্পের আয়। এরপরে 6 নাম্বার যে আয় তার নাম হচ্ছে পোল্ট্রি ও ডেইরি ফার্মের আয়, এবং 7 নাম্বার যে আয় তার নাম হচ্ছে কৃষি জমি ইজারা হতে আয়, ইজারা দেয়া হতে আয়। তাহলে টোটাল কৃষি খাতে আয় আমরা পাইলাম কয়টা জিনিস বলো দেখি? টোটাল 7টা। এই 7টার মধ্যে প্রথম হচ্ছে ফসল, 2 নাম্বার হচ্ছে চা বাগানের আয়, রাবার বাগানের আয়, চিনি শিল্পের আয়, তামাক শিল্পের আয়, পোল্ট্রি ও ডেইরি ফার্মের আয়, এবং 7 নাম্বার হচ্ছে কৃষি জমি ইজারা হতে আয়। তাহলে এই সবগুলো যোগ করে আমরা যেটা পাবো তার যেটা হচ্ছে আয়। এই আয় থেকে বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচ। আয় থেকে কি বাদ দিব আমরা? অনুমোদনযোগ্য খরচ। এখন অনুমোদনযোগ্য খরচ কি? যে খরচগুলো আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিচ্ছে, ওই খরচগুলো হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। এন্ড অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমাদের সর্বপ্রথম যে খরচটা, সেটা হচ্ছে উৎপাদন খরচ। আমরা লাস্ট ক্লাসে যে চ্যাপ্টার পড়ছিলাম ভাড়া হতে আয়, এই ক্ষেত্রে সর্বপ্রথম যে খরচটার নাম কি ছিল? মেরামত ও রক্ষণাবেক্ষণ ঠিক খরচ। কৃষি ক্ষেত্রের মধ্যে আমাদের অনুমোদন খরচের মধ্যে অন্যতম খরচের নাম কি? উৎপাদন খরচ। ঠিক আছে? তাহলে মনে রাখবেন, অনুমোদন খরচের মধ্যে প্রথম খরচের নাম হচ্ছে উৎপাদন খরচ। 2 নাম্বার অনুমোদন খরচ হচ্ছে ভূমি রাজস্ব, ইউনিয়ন পরিষদের কর, জমির খাজনা প্রদান। 3 নাম্বার অনুমোদন খরচ হচ্ছে স্থানীয় কর। 4 নাম্বার বীমা সালামি বা শস্য বীমা প্রিমিয়াম। 5 নাম্বার ঋণের সুদ, বন্দুক ঋণের সুদ বা ঋণকৃত মূলধনের সুদ। 6 নাম্বার হচ্ছে সেচ যন্ত্রের রক্ষণাবেক্ষণ খরচ। 7 নাম্বার হচ্ছে অনুমোদনযোগ্য অবচয় বা ধার্যকৃত বা অবচয়কৃত কি ধার্য। আর 8 নাম্বার অনুমোদনযোগ্য খরচ হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। এখানে একটা কথা আছে, স্থায়ী সম্পত্তি যদি বিক্রয়জনিত ক্ষতি হয় তাহলে সেটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দিব, কিন্তু স্থায়ী সম্পত্তি বিক্রি যদি লাভ হয়, লাভটা কিন্তু আমরা এই যে 8 নাম্বার আইটেমের মধ্যে ঢুকাবো। ঠিক আছে? জি স্যার। তাহলে কথাটা কি বললাম, আবার বলতেছি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি যদি থাকে তাহলে সেটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দিব, আর স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যদি লাভ হয় তাহলে সেটা আমরা আয়ের মধ্যে দিব। ক্লিয়ার? জি স্যার। এখন স্যার আমরা কেমনে বুঝবো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? মনে রাখবেন, লাভ ক্ষতি আমরা দুইটা জিনিসের সাথে কম্পেয়ার করব, এক অবচিত মূল্য, দুই হচ্ছে বিক্রয় মূল্য। অবচিত মূল্যকে যেটাকে আমরা বলি মার্কেট প্রাইস, আর একটা হলো বিক্রয় মূল্য মানে কি? সেলস প্রাইস। মনে রাখবেন, এই দুইটা মূল্যের মধ্যে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে, আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে লস হবে। কথা ক্লিয়ার? তাই যার এখানে আশেপাশে যে কথা বলতেছো সে মাইক্রোফোন অফ রাখবা, ঠিক আছে? শুধু আমার সাথে কমিউনিকেট করবা, আর বাইরে যদি কথা বলতে হয় তাহলে মাইক্রোফোন অফ করে কথা বলবা। আমি আবার কথা বলতেছি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি আমরা বুঝবো কিভাবে? অবচিত মূল্যের সাথে বিক্রয় মূল্য আমরা কি করব? কম্পেয়ার করব। দেখবো যে বিক্রয় মূল্য বেশি না কম। যদি বিক্রয় মূল্য বেশি থাকে তাহলে হবে লাভ, আর বিক্রয় মূল্য যদি কম থাকে তাহলে কি হবে? লস, ক্ষতি হবে। ওকে, এবার আমাকে বলেন তাহলে অনুমোদনযোগ্য খরচ আপনাদের কয়টা আইটেম পড়াইলাম? 8টা। ঠিক আছে? 8টা। এখন এই অনুমোদন খরচের মধ্যে অন্যতম খরচ হচ্ছে উৎপাদন খরচ। এই উৎপাদন খরচের একটু কথা আছে। এই উৎপাদন খরচের মধ্যে কি কি খরচগুলো আছে এটা আমরা একটু ভালো করে পড়ি। এই উৎপাদন খরচের মধ্যে খরচগুলো আছে বীজ ও সার,
খরচ, চাষাবাদ খরচ, পরিবহন খরচ, সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, কৃষি যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, শ্রমিকের মজুরি, ফসল কাটা ও মারাই, সেচ পাম্পের ভাড়া। এই সবগুলো খরচ হচ্ছে উৎপাদন খরচ। এখন এই উৎপাদন খরচ একটা কথা আছে, কথাটা হচ্ছে এরকম যে করদাতা যদি কৃষিকাজের জন্য কোনো হিসাব বই সংরক্ষণ না করেন, তবে উপরে আইটেমগুলির পরিবর্তে, অর্থাৎ এই যে এখানে যে আইটেমগুলো আমরা লিখছি, এই আইটেমগুলির পরিবর্তে ফসল যে বিক্রয় করব তার 60% অনুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাতে হবে। আর যদি সঠিক হিসাবে সংরক্ষণ করেন তাহলে এই 60% পরিবর্তে আমাদের যে খরচগুলি থাকবে এই খরচগুলি নিজস্ব নামে যাবে। কথাটা আমি আবার বলতেছি, করদাতা যদি সঠিক হিসাবে বই সংরক্ষণ করেন তাহলে এইখানে যে আইটেমগুলি আমরা পড়াইলাম এই আইটেমগুলি আমরা বাদ দিয়ে দিব। এই আইটেমগুলির পরিবর্তে উৎপাদন খরচ হবে এই যে ফসল বিক্রয় 60%। আর যদি সঠিকভাবে সংরক্ষণ করেন তাহলে এই 60% বাদ এই উৎপাদন খরচ যে আইটেমগুলি পড়ছে আইটেমগুলি যা যা কথা থাকবে ওগুলো আমরা উৎপাদন খরচ নামে ঢোকাবো। কথা ক্লিয়ার? জি স্যার। এখন যদি মনে করেন সঠিকভাবে বই সংরক্ষণ না করেন তাহলে ফসল বিক্রয় 60%, তখন যদি প্রশ্নে বীজ ও সার চাষাবাদ করে যেগুলো যদি থাকে এগুলো কি আমরা প্রশ্নে আসবে না কাটা দিব? দেখে সাথে কাটা দিব? কাটা দিব স্যার। দেখে সাথে সাথে কাটা দেবো। যেমন গত ক্লাসে আমরা পড়ছিলাম মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, আবাসিক দিলে 25, বাণিজ্যিক দিলে কত পার্সেন্ট? 30%। এই 25 বা 30% দেওয়ার পর ওই মেরামত ও রক্ষণ খরচের মধ্যে যে আইটেমগুলো ছিল ওগুলোকে আমরা দিছি না বাদ দিছি? বাদ দিছি স্যার। বাদ দিছি। ঠিক একই রকম ভাবে উৎপাদন খরচের আইটেমগুলো সেম। যদি সঠিকভাবে সংরক্ষণ না করেন তাহলে এই খরচগুলি প্রশ্নে দেখা মাত্র কেটে দিব। এগুলোর পরিবর্তে আমরা কত পার্সেন্ট দিব ফসল বিক্রয়ের? 60%। আর যদি সঠিকভাবে সংরক্ষণ করেন তাহলে 60% বাদ। যে খরচগুলি প্রশ্নে লেখা থাকবে ওগুলা উৎপাদন খরচের মধ্যে ঢুকিয়ে দিব। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন দেখেন কৃষি খাতের আয় থেকে এই অনুমোদনযোগ্য খরচ যদি বাদ দেয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কৃষি খাতে মোট আয়। এই কৃষি খাতে মোট আয় থেকে একটা অকর ধার্য একটা সীমা আছে। এই অকর ধার্য সীমা হচ্ছে 2 লাখ টাকা। এই 2 লক্ষ টাকা কিন্তু ফিক্সড। এই 2 লক্ষ টাকা কখনো 1,90,000 কিংবা 1,80,000 কিংবা 2,20,000 হবে না। এই 2 লক্ষ টাকা হচ্ছে তোমাদের বছরের জন্য কি ফিক্সড। এখন অকর ধার্য সীমা কি? এই 2 লক্ষ টাকার উপর কোনো কর দিতে হবে না। এই 2 লক্ষ টাকা সরকার তোমাকে মাফ করে দিছে। এই 2 লক্ষ টাকা পর্যন্ত তুমি কি করমুক্ত পাবা। তাহলে কৃষি খাতের মোট আয় থেকে অকর ধার্য সীমা যদি বাদ দেয় তাহলে পাবো কৃষি খাতের করযোগ্য আয়। তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে কৃষি খাতের করযোগ্য আয় বের করা। তাহলে কৃষি খাতের করযোগ্য আয় আমরা বের করব কি? কৃষি খাতের মোট আয় থেকে কি বাদ দিব বলো দেখে? অকর ধার্য সীমা 2 লক্ষ টাকা বাদ। এখন প্রশ্ন, স্যার এই অকর ধার্য সীমা কি সবসময় বাদ দিব? না, এই অকর ধার্য সীমা বাদ দিব তখনই যখন করদাতার একমাত্র আয় কৃষি থাকবে। একমাত্র আয় যদি কৃষি থাকে, কৃষি যদি থাকে তাহলে সেক্ষেত্রে 2 লক্ষ টাকা বাদ দিব। আর যদি কৃষি আয় ছাড়াও যদি অন্যান্য আয় থাকে তাহলে সেক্ষেত্রে আর অকর ধার্য সীমা 2 লক্ষ টাকা বাদ দেওয়ার প্রয়োজন নাই। কথায় ক্লিয়ার? জি স্যার। তখন এই কৃষি খাতের মোট আয় হয়ে যাব কৃষি খাতের করযোগ্য আয়। আমার কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে একটু আমাকে ক্লিয়ার করেন এই 2 লক্ষ টাকা আমরা কখন বাদ দিব? যখন শুধুমাত্র কৃষি থেকে আয় হবে তখন কৃষি থেকে আয় হবে 2 লক্ষ টাকা। আর কৃষি থেকে আয়ের সাথে সাথে যদি অন্যান্য আয় থাকে তাহলে সেক্ষেত্রে 2 লক্ষ টাকা বাদ দিব না দিব না? দিব না স্যার। দিব না। এখন বুঝবো কিভাবে কৃষি আয়ের সাথে অন্যান্য আয় আছে কিনা? যেমন চা বাগানে আয়ের ক্ষেত্রে কৃষি আয় কত পার্সেন্ট? 60%। বাকি 40% কি? ব্যবসা। তাহলে এই ব্যক্তির কৃষি আয়ের সাথে ব্যবসা খাতে আয়ও আছে। তখন সেক্ষেত্রে কি 2 লক্ষ টাকা বাদ দিব না দিব না? দিব না। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কেউ যদি এই ছকটা ভালো করে আপনারা পড়েন এবং মনে রাখতে পারেন তাহলে মনে রাখবেন কৃষি খাতে আয় আপনার জন্য 1-2 ব্যাপার হবে। তাহলে এই ছকটা আপনাদের পড়ার জন্য সময় দিলাম। হ্যাঁ, এখন এইটা বাদে আমাদের কিছু নোট আছে, নোটগুলি আমরা একটু পড়ে নিই। এই যে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতা আমরা ভাড়া ক্ষেত্রে যা ছক করছিলাম এই ক্ষেত্রে সেম ছক। এই বিনিয়োগের উপর কর দেওয়াটাও সেম,
শুধুমাত্র কর দায়টা একটু খালি চেঞ্জ আছে, এটা আমাদের যখন লাগবে তখন আমরা এটা পড়ে নিই। তার মানে এখানে যে আমাদের তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট আজকে আমরা করবো না, আমরা করবো নেক্সট ক্লাসে। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, আজকে আমরা শুধুমাত্র শিখবো কৃষি খাতের করযোগ্য আয় পণ্য। এটা করার জন্য আমাদের কিছু নোট দিয়ে আছে। এই নোটগুলি আমাদের এখানে টোটাল 6টা নোট দিয়ে আছে। এই 6টা নোটের মধ্যে তোমরা অলরেডি 2-3টা নোট জানো। তারপর আমরা একটু নোটটা পড়ে দিচ্ছি। প্রথম নোটটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোট। হ্যাঁ, এটা খুবই ভালো করে খেয়াল করবা। লেখা আছে কি, পোল্ট্রি, চিংড়ি মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ হতে অর্জিত আয়ের প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত করের হার কি থাকবে? শূন্য। শূন্য। তাহলে এই তিনটা জিনিস কি কি? পোল্ট্রি, চিংড়ি মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ হতে অর্জিত আয় প্রথম 10 লাখ টাকা পর্যন্ত শূন্য। 10 লক্ষ টাকার পরবর্তী 10 লাখ টাকার উপর হবে 5% এবং পরবর্তী 10 লাখ টাকার হবে কত পার্সেন্ট? 10% এবং অবশিষ্ট যা থাকবে তার উপর কত পার্সেন্ট ধরবো? 15%। কথাটা মানে কি আমি বলি, মনে করো কোনো ব্যক্তির আয় হচ্ছে 12 লাখ টাকা, তাহলে 12 লাখ টাকা 10 লাখ টাকা মাপ নাকি? জি স্যার। এবং অতিরিক্ত কত? 2 লাখ টাকা। ওই 2 লক্ষ টাকা পড়ছে দ্বিতীয় স্লটে রেটটা কত পার্সেন্ট? 5%। ওই ব্যক্তি কয় টাকার উপর দিবে, কর দিবে বলো দেখি? 12 লাখ নাকি 2 লাখ? 2 লাখ টাকার উপর। হ্যাঁ, 12 লাখ কেন? 10 লাখ তো মাপি। ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম নোটটা কি বুঝছি? জি স্যার। ওকে, তাহলে আমি আবার পড়াই দিছি, মনে রাখবেন। পোল্ট্রি, চিংড়ি মাছের হ্যাচারি এবং মৎস্য চাষ হতে অর্জিত আয়ের প্রথম 10 লক্ষ টাকা পর্যন্ত করের হার কি? শূন্য। 10 লক্ষ টাকার পরবর্তী 10 লাখ হবে 5% এবং তার পরবর্তী 10 লাখ হবে 10% এবং অবশিষ্ট যা থাকবে তার উপর কত পার্সেন্ট? 15%। অর্থাৎ মনে করেন কোনো ব্যক্তি আয় হচ্ছে 40 লাখ টাকা, মনে করেন। কত লাখ টাকা বলো দেখি? 40 লাখ। হ্যাঁ, এই 40 লাখের প্রথম 10 লাখে কত পার্সেন্ট? 0। জি স্যার। এর পরবর্তী 10 লাখে কয় পার্সেন্ট? 5। 5%। তার পরবর্তী 10 লাখে কয় পার্সেন্ট? 10%। তাহলে 30 লাখ টাকা হয়ে গেল এবং অবশিষ্ট কত টাকা থাকে? 10 লাখ না? জি স্যার। জি স্যার। ওই 10 লাখে কত পার্সেন্ট ধরতে হবে? 15%। 15%। আশা করি বুঝতে পারছেন নাকি? জি স্যার। আচ্ছা, 2 নাম্বার নোটটা দেখি। 2 নাম্বার নোটে লেখা আছে, ডেইরি ফার্মের আয়ের উপর প্রথম 10 লাখ টাকার উপর হ্রাসকৃত 3% হারে কর জি স্যার। ধার্য হবে। তাহলে 10 লাখ টাকার উপর কত পার্সেন্ট বলো দেখি? 3%। আর পোল্ট্রি, চিংড়ি, মৎস্য খামার 10 লাখ টাকা বলতে কি? 0। আর ডেইরি ফার্মের 10 লাখ টাকার উপর কি? 3%, মনে রাখবেন। এবং পরবর্তী 20 লাখ টাকার উপর 10% এবং অবশিষ্ট যা থাকবে তার উপর 15%। তাহলে ডেইরি ফার্মের ক্ষেত্রে রেটটা কি? 10 লাখ টাকার উপর 3, পরবর্তী 20 লাখ টাকার উপর 10 এবং তারপর অবশিষ্ট যা থাকবে তার উপর কত পার্সেন্ট? 15%। 15%। তাহলে আমাদের 2টা রুল হয়ে গেল, 2টা নোট হয়ে গেল। 3 নাম্বার নোটটা খুবই গুরুত্বপূর্ণ নোট। লেখা আছে, পোল্ট্রি ও ডেইরি একত্রে থাকলে নোট 1 প্রযোজ্য হবে। অর্থাৎ এই প্রথমটা আমরা অ্যাপ্লাই করব যদি পোল্ট্রি ও ডেইরি ফার্ম একত্রে থাকে। লেখা থাকবে, পোল্ট্রি ও ডেইরি ফার্মের আয় 2 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা। হ্যাঁ, যদি থাকে তাহলে নোট 1 প্রযোজ্য হবে। শুধু যদি ডেইরি ফার্ম থাকে তাহলে সেক্ষেত্রে নোট 2 প্রযোজ্য হবে। তার মানে এখানে একটু কথা আছে। কথা হলো, পোল্ট্রি ও ডেইরি যদি একত্রে থাকে তাহলে কত নাম্বার নোট আমরা অ্যাপ্লাই করব? 1 নাম্বার। 1 নাম্বার। আর শুধু যদি ডেইরি ফার্মের আয় থাকে তাহলে সেক্ষেত্রে কত নাম্বার নোট? তখন 2 নাম্বার প্রযোজ্য। তখন 2 নাম্বার নোট। কথাটা মনে থাকবে তো? জি স্যার। ওকে, ক্লাসের শেষে আমি পিডিএফটা তোমাদের গ্রুপে শেয়ার করে দেব। এবার আসি 4 নাম্বারটা লেখা আছে, এটা তোমরা অলরেডি জানো। করদাতা আয়ের একমাত্র উৎস যদি কৃষি হয় তাহলে তার মোট আয় থেকে কত টাকা বাদ দিব? 2 লাখ। এটা তোমরা অলরেডি জানো। 2 লক্ষ টাকা। 5 নাম্বারটা তোমরা জানো, চা বাগান এবং রাবার বাগান আয়ের কত পার্সেন্ট কৃষি? 60%। আর বাকি 40% কি? ব্যবসা। 6 নাম্বার নোট আছে, কৃষি খাতে ধারা হচ্ছে 40 থেকে 44। ব্যবসা খাতে ধারাটা এটা মনে রাখতে হবে, 45 থেকে কত? 56। এবং আরেকটা আছে অন্যান্য উৎস খাতে আয় ধারা হচ্ছে 66 থেকে 69। এই 3টা ধারা একটু মনে রাখবা। কৃষি খাতে ধারা হচ্ছে 40 থেকে 44, ব্যবসা হতে 45 থেকে 56, আর অন্যান্য উৎস খাতে হচ্ছে 66 থেকে কত? 69। তাহলে এই 5টা নোট আমাদের সবাইকে জানতে হবে। তাহলে ওই ছকটা এবং এই 5টা নোট যখন আমরা
পূর্ণাঙ্গভাবে ধারণা রাখবো, তখন আমরা যে কোনো অঙ্ক যদি পরীক্ষার মধ্যে আসে আমরা পারবো। এখন আমরা অঙ্কে প্র্যাকটিস যাবো। তো অঙ্ক প্র্যাকটিস করার জন্য আগে তোমাদের কিছু প্রশ্ন আমি করবো। হ্যাঁ, তবে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কমার্স পাবলিকেশন বইয়ে প্রবলেম 7 নম্বর অঙ্কটা নিয়ে করেছে। কমার্স পাবলিকেশন বইয়ের 7 নম্বর প্রবলেমটা বলা ছিল যে জনাব জিয়াউদ্দিন এর 30 জুন 2024 সালে সমাপ্ত বছরের কৃষি খাতে আয় প্রতি মণ 200 টাকা ধরে 800 মণ ধান বিক্রয়। তাহলে ফসল বিক্রয় আমরা একটা পাইছি। এরপর বলছে প্রতি মণ 100 টাকা ধরে 1000 মণ পাট বিক্রয়। এই পাটও কার মধ্যে পড়ছে? ফসল বিক্রয়। ফসলের মধ্যে। শীতকালীন শস্য বিক্রয়, এটাও কার মধ্যে পড়ছে? ফসল বিক্রয়ের মধ্যে। তাহলে ফসল বিক্রয় আমরা কয়টা আইটেম পেলাম? 3টা। এই 3টাই যাবে শুধুমাত্র ফসলের মধ্যে যাবে নাকি? জি জি স্যার। স্যার। এরপর আছে চা বিক্রয় হতে আয়। এই চা বিক্রয়ের কত পার্সেন্ট আমরা কৃষি খাতে নিব? 60%। 60% নিব। আর বাদ বাকি 40% নিতে হবে ব্যবসা খাত। ঠিক আছে। এবারে বর্গা হতে আয়, এটা হলো কৃষি আয় কিন্তু ফসল বিক্রয় হতে আয় না। এটা কৃষি আয় কিন্তু ফসল বিক্রয় হতে আয় না। কৃষি জমি ইজারা হতে আয়, এটাও কৃষি আয় কিন্তু ফসল বিক্রয় হতে আয় না। তাহলে ফসল বিক্রয় হতে আয় আমাদের কয়টা আইটেম বলেন তো দেখি? 3টা। ওকে। আর বাদ বাকি সবই কৃষি আয় কিন্তু ফসল বিক্রয় হতে আয় হচ্ছে 3টা। এবার লেখা আছে উক্ত বছরে আয়ের বিপরীতে খরচ হয়। অর্থাৎ এই যে আয় হয়েছে, আয়ের বিপরীতে খরচ কি কি? বীজ ও সার। বলা যদি কি বীজ ও সার অনুমোদনযোগ্য খরচ নাকি উৎপাদন খরচ? উৎপাদন খরচ। উৎপাদন খরচ। তাহলে উৎপাদন খরচ যেগুলা সেগুলো আমি নিচে আন্ডারলাইন করব। তাহলে উৎপাদন খরচ আমরা একটা পেলাম 60,000। এবার ভূমি কর্ষণ খরচ। ভূমি কর্ষণ কি উৎপাদন নাকি অনুমোদনযোগ্য খরচ? ভূমি কর্ষণ খরচ মানে এই যে হাল বোয়ার খরচটা, হাল যে চাষ করে তার জন্য খরচ। এটাও তো উৎপাদন হয় তাহলে। পরিবহন খরচ। পরিবহন খরচ টাকার মধ্যে গেছে বলেন? বীজ ও সার, ভূমি কর্ষণ এবং পরিবহন খরচ, তিনটাই হচ্ছে উৎপাদন খরচ। সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, এইটা হচ্ছে উৎপাদন খরচ। এবার জমি রাজস্ব ব্যয়, এটা কি উৎপাদন নাকি অনুমোদন খরচ? অনুমোদনযোগ্য খরচ। তাহলে অনুমোদন খরচ আমাদের ঠিক দিব। তাহলে অনুমোদন খরচ হচ্ছে জমি রাজস্ব ব্যয়। ইউনিয়ন পরিষদের কর, এটা হলো অনুমোদনযোগ্য খরচ। শস্য বীমা প্রিমিয়াম, এটা অনুমোদন নাকি উৎপাদন? অনুমোদন। গুড। অনুমোদনযোগ্য অবচয়, এটা অনুমোদনযোগ্য খরচ লেখা আছে। ধার্যকৃত মূলধনের সুদ, এটাও কি অনুমোদনযোগ্য খরচ। তাহলে আমাদের এখানে যে খরচ আছে এর মধ্যে আমাদের অনুমোদনযোগ্য খরচ হচ্ছে জমি রাজস্ব ব্যয়, ইউনিয়ন পরিষদের কর, শস্য বীমা প্রিমিয়াম, অনুমোদনযোগ্য অবচয় এবং ধার্যকৃত মূলধনের সুদ। তাহলে টোটাল 5টা আইটেম। এই আইটেমগুলি আপনারা আরো ক্লিয়ার হবে যখন এইটা আপনারা আরো ভালো করে পড়বেন। হ্যাঁ, এই যে টুকু যখন ভালো করে পড়বেন তখন এগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে প্রশ্ন ছিল এই প্রশ্নের মধ্যে অনুমোদনযোগ্য খরচ হচ্ছে 5টা, আর বাদ বাকি যেগুলো আছে সবই কি উৎপাদন খরচ নাকি? এখন প্রশ্নে বলছে যে জনাব জিয়াউদ্দিন করযোগ্য মোট আয় নির্ণয় করতে হবে, বিবেচনা করো। ক নাম্বার প্রশ্নে বলছে তিনি সঠিক হিসাবে বই রাখেন না। তাহলে সঠিক হিসাবে বই যদি রাখেন না তখন সেক্ষেত্রে উৎপাদন খরচ কি ফসল বিক্রয় 60% নিব নাকি যা আছে তাই যাবে? আপনার উৎপাদন খরচ 60% হবে। 60%। আর যদি 2 নাম্বার বলছে তিনি সঠিক হিসাবে বই রাখেন তাহলে সেক্ষেত্রে কি 60% নাকি উৎপাদন খরচ নামে যাবে? সবগুলোই যাবে। জি স্যার। সবগুলো মানে উৎপাদন খরচ নামেই যাবে। তাহলে এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে 60% নিয়ে যে যত রকম প্রশ্ন আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা প্রথমটার জন্য করব। লেখা আছে তিনি সঠিক হিসাবে বই রাখেন না। যদি না রাখেন তাহলে উৎপাদন খরচ কি এই যে বীজ ও সার, ভূমি কর্ষণ, পরিবহন, সাধারণ প্রক্রিয়াকরণ করে দিব না এগুলোর পরিবর্তে ফসল বিক্রয় 60% দিব? কথা বলেন। এই নোটটা পড়েন, পড়ার পর আমাকে অ্যান্সার দিবেন। এই যে এই নোটটা পড়েন, এটা পড়ার পরে আমাকে অ্যান্সার দিবেন। বলেন।
ফসল বললাম তো স্যার যে ফসল বিক্রয় 60% দিব যদি নয়ন তো স্যার, বাদ বাকি সবাই 60%। 60%। আর যদি সঠিকভাবে বই সংরক্ষণ করেন তাহলে সেক্ষেত্রে 60% পরিবর্তে কি উৎপাদন খরচ তার নিজস্ব নামে যাবে। তাহলে এবার আসেন আমরা তাহলে এখানে লিখছি কোম্পানির নামটা কি জিয়াউদ্দিন, এখানে ভুলে শাহিন লিখছি, আপনারা লিখবেন জিয়াউদ্দিন। আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য কি বলো দেখি? আয় বর্ষ 2023 Fixed. 2024 কর বর্ষ ওকে, ফিক্সড হবে। আয় বর্ষ কর বর্ষ ফিক্সড। এরপরে আমরা লিখবো হচ্ছে এখানে বলছে যে জিয়াউদ্দিনের করযোগ্য মোট আয় নির্ণয় করো। তারপরে লিখছি কৃষি খাতের আয় এবং মোট করযোগ্য আয়। এই মোট আয়ের মধ্যে একটু কথা আছে। মোট আয় মানে হচ্ছে কৃষি খাতের আয়ের সাথে যদি অন্যান্য কোনো আয় থাকে তাহলে সেটাও এখানে কি আনতে হবে। আর যদি প্রশ্নে যদি বলে কৃষি খাতের মোট আয় বের করো তাহলে শুধুমাত্র কৃষি আয়গুলি আসবে, অন্যান্য আয় এখানে আসবে না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এখন অন্যান্য আয় জি বলতে স্যার। কোন আয়কে বোঝায়? যেমন এই যে চা বাগান, এক্ষেত্রে 60% কৃষি, বাদ বাকি 40% কি ব্যবসা। তাহলে এই বাকি 40% ব্যবসাটা আনবো কখন? যদি বলে মোট আয় বের করো। যদি বলে কৃষি খাতে মোট আয় তাহলে কি 40% আনবো? না স্যার। না, আনবো না। আমার কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। এবার আসেন আমরা অঙ্ক শুরু করব। প্রথমে লিখছি কৃষি খাতের আয় ধারা 40 থেকে 44। তাহলে প্রথমে এক নাম্বার লিখছি ফসল বিক্রয়। তাহলে ফসল বিক্রয় আমাদের ছিল তিনটা। প্রথমেই প্রতি মন 200 টাকা ধরে 800 মন। তাহলে মোট টাকা বের করে দুইটা কি যোগ করে নাকি গুণ করে? গুণ করে। গুণ করে। তাহলে লিখছি ধান 16। 200 ইন্টু 800 সমান সমান 1,60,000। এরপর আছে পাট 100 টাকা করে 1000 মন। তাহলে লিখছি 100 ইন্টু 1000 সমান সমান 1 লাখ। এরপরে ছিল শীতকালীন শস্য বিক্রয় 75,000 সরাসরি। তাহলে শীতকালীন শস্য বিক্রয় 75,000 সরাসরি। তাহলে এই তিনটা আমরা একসাথে যোগ করে দিলাম 3,35,000 টাকা। এই 3,35,000 নাম হচ্ছে শুধুমাত্র ফসল বিক্রয় থেকে আয় করছে। তাহলে ফসল বিক্রয় থেকে আয় কত পার্সেন্ট করছে? কত টাকা করছে মোট? 3,35,000। 3,35,000। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে। এবার এরপরে ছিল শস্য বিক্রয়, পরে ছিল চা বাগান। চা বিক্রয় হতে হয় 1.5 লাখ। 1.5 লাখে কত পার্সেন্ট নিব আমরা? 60%। 90,000। এরপর ছিল বর্গা হতে আয় এবং কৃষি জমি দুটি আমরা দিছি। বর্গা হতে আয় 50, কৃষি জমি হচ্ছে 30। এই সবগুলো যোগ করে 5,50,000। এটা হচ্ছে আয়। এখান থেকে বাদ দিব অনুমোদনযোগ্য ব্যয়। যেহেতু শুটিং এর বই সংরক্ষণ করেন নাই, এই জন্য আমরা এই যে ফসল বিক্রয়ে 3,75,000 টাকা আছে, এটার কত পার্সেন্ট নিব আমরা? 60%। তাহলে 2,01,000। এই 2,01,000 টা নিলাম। কথাটা মানে কি? এখান থেকে আমাদের পাশে ফিজ ও সার, ভূমি কর্ষণ খরচ, পরিবহন খরচ এবং সাধারণ প্রক্রিয়াজাতকরণ খরচ, এই চারটা কাজ শেষ। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা বাদে বাদ বাকি যেগুলো আছে যে পাঁচটা ঠিক দিয়েছিল এগুলো আসবে। লিখছি ভূমি রাজস্ব 6,000, ইউনিয়ন পরিষদ 4,800, শস্য বীমা 5,600, অনুমোদনযোগ্য অবস্থায় 5,000 এবং ধার্যকৃত মূলধন সুদ 3,600। এই সবগুলো যোগ করেছে 2,26,000। তাহলে আয় ছিল 5,05,000, এখান থেকে 2,26,000 টাকা বাদ দিছি, হচ্ছে কৃষি খাতে আয় হচ্ছে 2,79,000। এখন এই 2,79,000 যেহেতু এই ব্যক্তির চা বাগানের আয়ের সাথে আমাদের রাবার বাগানের আয় আছে, তাহলে একমাত্র কি কৃষি? না, ব্যবসাতেও তাহলে 2 লক্ষ টাকা কি বাদ দিব না দিব না? বাদ দিব না। বাদ দিব না। এই জন্য 2 লক্ষ টাকা আনা হয় নাই। তাহলে আমাদের কৃষি আয় বের করলাম। এখন আমাদের বের করছে মোট আয়। তাহলে কৃষি আয়ের সাথে অন্যান্য আয় যে থাকে তাহলে সেটা আনবো। আমাদের এখানে বাদ বাকি 40% ব্যবসা। এই জন্য দেখা যাচ্ছে ব্যবসা খাতে ধারা কত জানি বলছিলাম? 45 কত? 56। দেখছি চা বিক্রয় খাতে আয় 1.5 লাখ টাকা, 40% হচ্ছে 60,000 টাকা। তাহলে 2,79,000 টাকা হচ্ছে শুধুমাত্র কৃষি খাতে আয় আর 60,000 হচ্ছে ব্যবসা। তাহলে মোট আয় হচ্ছে 3,39,000 টাকা। এই যে এইটুকু হচ্ছে আমাদের প্রশ্নের কি অ্যান্সার। ধ্যান তো এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, কোনো প্রশ্ন নেই, বুঝতে পারছি। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে কথা বলেন। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা আমরা সেমটাই করব, শুধু পরিবর্তন সঠিক বই সংরক্ষণ করেন। এক্ষেত্রে কি এই যে 60% নিব
নাকি উৎপাদন খরচ যা আছে ওই নামে দিব? উৎপাদন খরচ যা আছে ওই নামেই দিব। গুড। তাহলে এই 5,05,000 মধ্যে কোনো পরিবর্তন নাই। দেখেন দ্বিতীয়টা হচ্ছে সঠিক হিসাবে সংরক্ষণ আগের মতোই, এই 5,05,000 টাকা আগেরটাই। অনুবন্ধন খরচের মধ্যে এখন উৎপাদন খরচ আইটেম ছিল 4টা, বীজ ও সার ছিল 60,000, ভূমি কর্ষণ ছিল 80,000, পরিবহন খরচ ছিল 25, সাধারণ প্রক্রিয়াজাত খরচ ছিল 35। এই চারটা যোগ করেছে 2 লাখ টাকা। আগে যেখানে 60% দিতাম 2,01,000। কথা বুঝতে পারছি? জি স্যার। এইটা বাদে আর বাদ বাকি গুলা যা আছে হুবহু আমরা এখানে তাই বসেছি, কোনো পরিবর্তন নাই। তাহলে এই সবগুলো যোগ করেছে 2,25,000, এই দুইটার বিয়োগফল 2,80,000। আর যেহেতু মোটাই বের করতে বলছে এই জন্য ব্যবসায় আগের মতো 1.5 লাখ টাকা 40% 60,000। এখন এই দুইটা যোগ করেছে 3,40,000। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। কথা ক্লিয়ার সবাই? তাহলে এখান থেকে আমরা এটা ক্লিয়ার হলাম, যদি সঠিক হিসাবে সংরক্ষণ করেন তাহলে এই উৎপাদন খরচ এই এত ঝামেলা বাদ দিয়ে ফসল বিক্রয় কয় পার্সেন্ট নিব? 60%। 60%। যদি সঠিক হিসাবে সংরক্ষণ না করেন তাহলে সেক্ষেত্রে 60%। আর যদি সঠিক হিসাবে সংরক্ষণ করেন তাহলে 60% পরিবর্তে উৎপাদন খরচ ফসলের যা দেওয়া থাকবে তাই আমরা নিয়ে আসবো। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এই হচ্ছে কৃষি খাতের আয়ের বেসিক জিনিস। এই প্রথম অঙ্কটা যদি আপনারা ভালো করে বুঝে থাকেন তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনারা এই কৃষি খাতের আয়ের অঙ্কগুলি পারবেন। প্রথম অঙ্কটা পড়ো, কারণ এখানে আমরা বেসিক আলোচনা করছি। এটা আমরা পুরো অঙ্কটা নিচ্ছি কমার্স পাবলিকেশন বই থেকে। ঠিক আছে? তাহলে 1 নম্বর অঙ্কটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে 1 নম্বর অঙ্কটা আশা করি ক্লিয়ার। তাহলে 1 নম্বর অঙ্কটাই আজকে আপনাদের থাকবে। আপনাদের কাজ কি? প্রথমে ছকটা ভালো করে পড়বেন। ঠিক আছে? এরপরে নোট আমাদের 6টা নোট আছে, এই 6টা নোট ভালো করে পড়বেন। এরপরে 1 নাম্বার অঙ্কটা হাতে কলমে খাতায় করবেন। করার পর ওইটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে ছবি দিবেন। আমি ছবিগুলো চেক করব, এরপর আগামী ক্লাসে আমরা বেসিক কোশ্চেন 2 থেকে শুরু করব এবং বাসার কাজ দিয়ে দিব। কথা বোঝা গেছে? জি স্যার ঠিক আছে। জি স্যার। আজকে বাসায় কাজ দিলে আপনারা পারবেন না, আরেকটা ক্লাস করার পরে এরপরে বাসায় কাজ দিব। কথা বুঝতে পারছি সবাই? জি স্যার। জি জি স্যার। ওকে, তাহলে রেকর্ড ক্লাস এখানে থাকবে। আপনার কাছে